বন্ধুরা, আজকে আমরা যে আলোচনা করব সেটা বাংলাদেশ সহ পার্শ্ববর্তী আমাদের যে প্রতিবেশী কয়েকটি রাষ্ট্র নিয়ে। আলোচনাটা প্রেক্ষাপট হচ্ছে অতি সম্প্রতি, অর্থাৎ এই 6 মাস বলব, 5ই আগস্টের পর থেকে আজকে দিন পর্যন্ত আমাদের সবচেয়ে বড় বন্ধু, সবচেয়ে কাছের বন্ধু, সবচাইতে অধিক কমার্শিয়াল অ্যান্ড রিলেশনাল বন্ধু, সাংস্কৃতিকভাবে যারা আমাদের অতি কাছের, একই রেইসের আমরা অধিবাসী, এই বন্ধু হচ্ছে আমাদের ভারত। ইন্ডিয়া 5ই আগস্টে পতিত সরকার শেখ হাসিনার পলায়নের পর যেহেতু তাকে জায়গা দিতে হয়েছে এবং জায়গা দিয়েছেও ইন্ডিয়া, এই ইস্যুটাকে উপলক্ষ করে বাংলাদেশের যে মানুষ, তাদের যে ঘৃণার যে যে স্ফুলিঙ্গ, এক অর্থে কিছুটা এই স্ফুলিঙ্গটা পুরো ইন্ডিয়াকে তারা মিন করতেছে। আবার ইন্ডিয়া তাদের যে সমর্থিত এই হাসিনা সরকার ছিল, সেই সরকারের এই অতি দ্রুত এইভাবে পতন বা এইভাবে জন আন্দোলনের মধ্যে অভ্যুত্থানের মাধ্যমে এইভাবে পতন হবে, সেইটাও তারা ওইভাবে আশা করেনি। তাই দুটো পক্ষই মুখোমুখি হয়ে দাঁড়িয়েছে একে অপরের। আর এই দুটো পক্ষের মধ্যে বিশেষ করে আমি ক্লিয়ারলি বলতে চাচ্ছি যে ইন্ডিয়ার যে অনেকগুলি মিডিয়া রয়েছে, এরা সবচেয়ে বেশি রোল প্লে করতেছে এই দু দেশের সম্পর্ককে আরো তিক্ততায়, আরো দূরত্বে নিয়ে যাওয়ার জন্য। ইন্ডিয়া মানবপ্রেমী দেশ, যেখানে গণতন্ত্রের পূর্ণ বিকাশ রয়েছে। আমার একটা প্রশ্ন সকল ইন্ডিয়ার কর্তা ব্যক্তি এবং সকল ইন্ডিয়ার এই 140 কোটি মানুষের কাছে, আপনাদের দেশে যদি গণতান্ত্রিক পদ্ধতিতে সরকার নির্বাচিত হতে পারে, আমাদের দেশে কেন হবে না? আমাদের দেশে কেন আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে, আমি 4টি বার ভোট দিতে পারিনি, আমার সন্তানরা ভোট যোগ্য, তারা দিতে পারেনি। তো সেই প্রশ্নটা একটু খুঁটিয়ে দেখবেন আমার ভারতবাসী বন্ধুগণ, আমার এই 140 কোটি মানুষ, বাংলাদেশে আমরা 18 কোটি মানুষ। আমার মনে হয় না এই 140 আর 18 এদের এই পারস্পরিক কোনো বিরোধিতা রয়েছে। হ্যাঁ, কোটি কতক মানুষ ওখানেও রয়েছে তাদের কিছু রাজনৈতিক ফায়দা তোলার জন্য, এখানেও রয়েছে তাদের কিছু রাজনৈতিক ফায়দা তোলার জন্য। তাই আমার মনে হচ্ছে যেটা, এই এই ফেক মিডিয়াগুলিকে ভারত সরকারের কাছে আমি অনুরোধ করব যাতে তারা অন্তত পক্ষে মিথ্যা অপতথ্য না ছড়ায় এবং যার মাধ্যমে দুটো দেশকে আরো দূরত্বে নিয়ে না যায়, দুটো দেশের জনগণকে আরো দূরত্বে ঠেলে না দেয়। আমি ইন্ডিয়ার বর্তমান পরিস্থিতিকে এইভাবে দেখব যে আজকের ইন্ডিয়া মূলত, হয়তো কথা শুনতে খারাপ লাগবে, বন্ধুহীন একটি রাষ্ট্রতে পরিণত হয়েছে। কেন এই কথাটা বলতেছি? তার অর্থ হলো, দেখুন, ইন্ডিয়ার বুকের মধ্যে, ইন্ডিয়ার ভিতরেই বলা যায়, ভুটান, বাংলাদেশ, নেপাল, আমরা ছেড়ে দিই শ্রীলঙ্কা, যদিও সি বর্ডার, কিন্তু আমরা শ্রীলঙ্কাকে বাদ দিই। এই তিনটি দেশ এবং ইন্ডিয়া, এই 4টি দেশ, আমরা সবাই থাকবো একটা অবিচ্ছন্ন বন্ধুত্ব সুলভ পর্যায়ে, যাতে একে অপরের উপকারে লাগতে পারি, একে অপরের হাত ধরে আমরা উঠতে পারি। যেহেতু ইন্ডিয়া এখানে সব একটি বড় শক্তি, পৃথিবীর 6 নম্বর ইকোনমির দেশ, 4 নম্বর সমরাস্ত্রের দিক থেকে হিসাব করা যেতে পারে, জনসংখ্যায় 1 নম্বর। সুতরাং সবচেয়ে বড় দায়িত্ব রয়েছে এই ব্যবস্থাটাকে সমুন্নত করা,
ইন্ডিয়ার। আপনার হয়তো মনে আছে যে এর আগে আমাদের বাংলাদেশের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব সার্ক গঠন করে গিয়েছিলেন, কিন্তু সেটা মূলত কার্যত হচ্ছে না। সেই কারণেই আমি আমি আমার ব্যক্তিগত দৃষ্টিকোণ থেকে ইন্ডিয়ার সমগ্র জনতা এবং যে রাষ্ট্র ক্ষমতায় যারা রয়েছেন তাদেরকে অনুরোধ করব, তাদেরকে বলবো সাবধান ইন্ডিয়া, অর্থাৎ আপনারা দিনে দিনে এই প্রতিবেশী হারাচ্ছেন, এটা অত্যন্ত দুঃখময়। এই তিনটি দেশের গর্ব হওয়া উচিত ছিল ভারত, ইন্ডিয়া হওয়া উচিত ছিল গর্ব, এবং গর্ব ছিল একটা সময়। আজকে কেন এই অবস্থা? বাংলাদেশের সাথে আপনাদের সম্পর্ক একটা পরিবারের সাথে হতে পারে না, একটা কোনো দলের সাথে হতে পারে না। রাষ্ট্র রাষ্ট্রের সাথে সম্পর্ক করবে, জনগণ জনগণের সাথে সম্পর্ক করবে। আমি এখনো বিশ্বাস করি, শতভাগ বিশ্বাস করি, হৃদয় থেকে বিশ্বাস করি যে বাংলাদেশের মানুষ এবং ইন্ডিয়ার মানুষ তারা মনে প্রাণে এখনো একে অপরের বন্ধু, এইটাই মনে করে। একটি বেশ মাস দুয়েক আগে একটা জরিপে দেখা গেছে আজকেও 50% মানুষ বাংলাদেশে ইন্ডিয়াকে পছন্দ করে, অর্থাৎ সংখ্যাগরিষ্ঠ মানুষ এখনো ইন্ডিয়াকে পছন্দ করে। তাই আমি অনুরোধ করব, আমি বিনীতভাবে অনুরোধ করব এবং আশাও করব যে ভারতের যারা কর্ণধর রয়েছেন, ইন্ডিয়ার যারা রাষ্ট্র ক্ষমতায় রয়েছেন, ইন্ডিয়ার যারা বিদেশ মন্ত্রণালয় পরিচালনা করছেন এবং সব পর্যায়ে যারা নীতি নির্ধারক, আপনারা এই তিনটি দেশ অর্থাৎ ভুটান, বাংলাদেশ, নেপাল, এই তিনটি দেশ এবং আপনাদের দেশ নিয়ে ফোরাম ফর ফোর নামে একটি অর্গানাইজেশন তৈরি করার প্রচেষ্টায় করুন এবং তার উদ্যোগটা নিতে হবে ভারতকেই। এই ফোরাম ফর ফোরে যদি করা যায় তাহলে ভারত যে আশা করে পৃথিবীর একটা বড় জায়গায় চলে যাওয়ার, একটা বড় পরাশক্তিতে উন্নীত হওয়ার, অবশ্যই আমার বিশ্বাস তাতে ভারতের আশায় এটা আরো পজিটিভ করে তুলবে। ফোরাম ফর ফোরে করলে আপনারা ভিসা নীতি, এই চারটি দেশের মধ্যে কোনো ভিসা নীতি থাকবে না, মুক্ত বাণিজ্য থাকবে, চিকিৎসা, কৃষি, অন্যান্য শিল্প খাতে একে অপরের অবদান থাকবে, টেকনোলজি ট্রান্সফার হবে এবং যার যেটা আপনাদের ট্রানজিট দরকার বাংলাদেশের মাধ্যমে আপনারা ন্যায্যভাবে ট্রানজিট পাবেন। যে হিস্সাটা সেটা প্রদান করলেই হবে বাংলাদেশকে। বাংলাদেশের মানুষ বন্ধুপ্রিয়, শতভাগ বন্ধুপ্রিয়, কিন্তু আত্মসম্মান চাই। আমি চাই, আমার দেশের 18 কোটি মানুষ চাই, আমার প্রধান উপদেষ্টা চায়, আবার ওই গ্রামের সেই কৃষক সলিম সেও চায়। ভারতের কেন বললাম যে সাবধান ইন্ডিয়া? সাবধানতা এই কারণে প্রয়োজন যে আমি বন্ধুবিহীন বাস করতে পারি না, আমরা কেউই করতে পারি না। একটা মানুষ যখন বন্ধুবিহীন হয়ে যায় সে নিঃসঙ্গতা চলে যায়। তাই আশেপাশে বিশেষ করে এই তিনটি দেশ এক সূত্রে গাথা, এক ল্যান্ড বর্ডারে গাথা। একজন কারো মা এখানে বাস করে, কারো বাবা ভারতে বাস করে, কারো ভাই ভারতে বাস করে, কারো দাদা বাংলাদেশে বাস করে, কিংবা নেপালে বাস করে, কিংবা ভুটানে বাস করে। একই জনসমষ্টির মধ্যে শুধুমাত্র ভূখণ্ডের ভাগ, পতাকার কারণে, দেশ আলাদা রাষ্ট্রের কারণে এবং কিছু নীতিগত ব্যাপারে এই অসামঞ্জস্যতার কারণেই হয়তো আজকের এই রেষারেষি দুই দেশের মধ্যে প্রতিনিয়ত একটার পর একটা কি বলা যায় যে আনরেস্ট সিচুয়েশন তৈরি হয়েছে। আমি বিশ্বাস করি আপনারা বিশেষ করে ভারতের মাননীয় মহামান্য প্রধানমন্ত্রী বাবু নরেন্দ্র মোদী মহোদয়
যদি বিষয়টি একটু সত্যিকার অর্থে নিজের ভাবে হাতে নেন, তাহলে আমরা এই 4টি দেশের যে সংস্থা তৈরি করব, মুক্তবাজার অর্থনীতি তৈরি করব, মুক্ত চলাচল তৈরি করব, এক দেশ আরেক দেশের মধ্য থেকে যে ট্রানজিট আমরা সুযোগ সুবিধা পাবো, এই সব মিলিয়ে একটা বিশাল অর্থনৈতিক সমন্বয় গড়ে উঠবে সব প্রত্যেকটি এই 4টি দেশের প্রত্যেকটিতে। তাই আমি অনুরোধ করব মাননীয় প্রধানমন্ত্রীকে, ভারতের অন্যান্য থিঙ্ক ট্যাঙ্ককে, এটা উদ্যোগটা আপনাদের নিতে হবে এবং বিশেষ করে উদ্যোগটা নিতে হবে মাননীয় প্রধানমন্ত্রী বাবু নরেন্দ্র মোদীকে। আপনি আমাদের দেশের প্রধান উপদেষ্টাকে, নেপালের প্রধানমন্ত্রীকে, ভুটানের রাজা কিংবা প্রধানমন্ত্রীকে আপনি আমন্ত্রণ জানান, দিল্লিতে বসেন, বসে জয়েন্টলি সবাই মিলে একটা কোঅপারেশন এগ্রিমেন্ট সাইন করে আবার আগের মতো এই 4টি দেশ ফোরাম ফর 4 নামে আবার নতুন পথে ধাবিত হন। এটা সৌন্দর্য হবে। এটা শুধু মানে বিউটি অফ ডেমোক্রেসি থাকবে না, এটা বিউটি অফ ডেমোগ্রাফি, বিউটি অফ নেচার হয়ে দাঁড়িয়ে যাবে। তাই অনুরোধ থাকবে, যদিও সব অনুরোধগুলি আমার ব্যক্তিগত কারো কোনো পক্ষ, কোনো দল, কোনো ব্যক্তি, অন্য ব্যক্তি দ্বারা প্রভাবিত নয়। আমি মনে করি অ্যাক্টিভ ডিপ্লোম্যাসি যেটা আপনার বিদেশ মন্ত্রক করতে পারবে, এবং যদি করেন তাহলে এইটা উইদিন 6 মান্থ এরকম একটা জায়গায় চলে যেতে পারা যাবে, এবং সেটা হবে ভারত এবং এই 3টি দেশের জন্য মঙ্গলময় একটি উদ্যোগ। আজ আমরা চাই দক্ষিণ পূর্ব এশিয়ায় সবগুলি দেশ সমতার ভিত্তিতে, পারস্পরিক স্বার্থের ভিত্তিতে উন্নয়নের দিকে এগিয়ে যাক, এবং ভারত যদি আজকে এটা করে, এর পরবর্তীতেই সে পাকিস্তানের সাথেও সে একটা স্থায়ী বন্দোবস্ত করে নিতে পারবে, যাতে করে একে অপরের সাথে এই যে বনাবনির যে সম্পর্কটা, এইটাকে শান্তিতে পরিণত করতে পারবে। মালদ্বীপের সাথে আবার নতুন সম্পর্ক তৈরি করতে পারবে। শ্রীলঙ্কা কম বেশি আবার সেই ভারতের, এটা তো ভারতেরই একটা অতীত, ভারতের 1947-এর আগের যে ভারতটা, সেই ভারতটাই তো বেশ কতগুলি দেশে পরিণত হয়েছে, যা আমরা আজকে 6 থেকে 7টি দেশে বিভক্ত হয়েছি। সুতরাং এদের নিয়ে যে সার্ক তৈরি করা হয়েছিল, সেই সার্কটা আপনারা সেকেন্ড স্টেজে করেন। প্রাথমিক অবস্থায় আমি আবারও অনুরোধ জানাবো ভারতের প্রধানমন্ত্রীকে, আপনি দয়া করে একটু ইনিশিয়েটিভ নিয়ে এই 4টি দেশের রাষ্ট্রপ্রধান আমন্ত্রণ জানিয়ে, যে কোনো আপনার দিল্লিতে হোক, সেটা ঢাকায় হোক, সেটা কাঠমান্ডুতে হোক, মিটিং করে সবার সাথে এক হয়ে এই সব পারস্পরিক রেষারেষি ভুলে সামনের পথে এগিয়ে যাওয়ার লক্ষ্য নির্ধারণ করুন। সবাইকে ধন্যবাদ।